আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ সংবাদ শিরোনাম। টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভা শ্রদ্ধা, স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার। বেতন বৈষম্য দূর করার দাবির বিক্ষোভে পুলিশ শ্রমিক সংঘর্ষ, সাভার গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা। তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে বেসরকারি উদ্যোক্তাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান, পণ্য বহুমুখীকরণে গুরুত্ব আরোপ করে বাণিজ্য মেলা উদ্বোধন। বিষমুক্ত ফল ফসল আর সার্বিক সুস্থতার জন্য ছাদ কৃষি গড়েছেন ডাক্তার আশরাফুল ইসলাম। 91 প্রজাতির ফল মেটাচ্ছে পুষ্টির চাহিদা। এবং শকুন সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের, শকুনের জন্য ক্ষতিকর কিটোপ্রোফেন নিষিদ্ধের দাবি। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ইতালিতে বরফের বাদ্যযন্ত্রে সঙ্গীতানুষ্ঠানের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের সহায়তায় মহসিন হোসেনের ক্যামেরায় সঞ্জয় চাকি জানাচ্ছেন। 1996 সালের 6 জুন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন টুঙ্গিপাড়ার মেয়ে শেখ হাসিনা। দ্বিতীয়বার 2009 সালের 6 জানুয়ারি, তৃতীয়বার 2014 সালের 12 জানুয়ারি এবং চতুর্থবারের মতো গত 7 জানুয়ারি সরকার গঠন করে আবার টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় জাতির জনককে রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনী চৌকস দল। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেন ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশের উন্নয়নে দোয়া ও মোনাজাত করা হয়। এর প্রায় 1 ঘন্টা পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা থেকে বাসে করে টুঙ্গিপাড়ায় পৌঁছান মন্ত্রিসভার 46 জন সদস্য। দুপুর 1:45টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার নতুন সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে। সে সময় মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নিয়ে পুনরায় দোয়া ও মোনাজাত করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান যে গত 10 বছরে দেশ যেভাবে এগিয়েছে, আগামী 5 বছরে দেশ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। আরো উন্নত, আরো সমৃদ্ধ বাংলাদেশ, আরো আলোকিত বাংলাদেশ আমরা দেখতে পাবো। তিনি জানেন কাকে কোথায় কোন পদে দিলে পারফরমেন্সটা সঠিক হবে, প্রমিসের উপর ডেলিভার করতে পারবে এবং আমাদের নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে। মন্ত্রিসভার অন্য সদস্যরা জানান নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী 5 বছরে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। অতীতে যেমন চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে, ভবিষ্যতেও ইশতেহারের আলোকে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপায়িত করার যে স্বপ্নের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেটি বাস্তবায়িত হবে। আমাদের এখন মূল লক্ষ্যই হলো এই দুটা, কৃষিকে লাভজনক করা এবং কৃষিকে পুষ্টি জাতীয় খাবার আমাদের আগামী দিনের সন্তানদের জন্য দেওয়া, এটা হবে। নতুন মন্ত্রিপরিষদ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে চতুর্থবারের মতো সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশের উন্নয়নে নতুন উদ্যমে কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করতে আসা সিনিয়র মন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছেন, টুঙ্গিপাড়ায় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তির প্রধান উৎস। যখনই শুভ বা নতুন কোনো কাজ শুরু করেন তখনই ছুটে আসেন টুঙ্গিপাড়ায় প্রয়াত পিতার কাছে, যেখান থেকে শক্তি সঞ্চয় করে আবার ফিরে যান দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। চতুর্থবারের মতো সরকার গঠন করে এবারও তাই করেছেন শেখ হাসিনা। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বেতন বৈষম্য কমানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের চতুর্থ দিনে সাভারে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে 30 জন আহত হয়েছে। একই দাবিতে গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছে। এই অবস্থায় গাজীপুরের শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মুশাহিদ রনি জানাচ্ছেন। সাভার ও আশুলিয়ার পোশাক শ্রমিকদের আন্দোলনের চতুর্থ দিন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। এতে আহত হয় 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলোর সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি কারখানায়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে 4টি কারখানা। বেতন বাড়াইছে, দেওয়ার কথা ছিল, সেই বেতনটা দিলেই এত কিছু হইতো না, বুঝছেন? সেই বেতনটা তো দেয় নাই, না দিয়ে অপারেটরের বেতন আর তাতেও কি কমাই দিচ্ছে। আরে যা বেতনটা দিছিল না, মালিকের যে ঘোষণাটা না, সরকার যে ঘোষণাটা করছিল যে সেই বেতনটা দিত, তাহলে এত তো কিছু হইতো না, সেটা দেয়নি। কারণ সারাক্ষণ আমরা কাজ করি, আর যাদের বাড়াইছে কোয়ালিটি হেল্পার এরা তো কখনোই ওরকম প্রোডাকশনে কাজ করে না, সারাক্ষণ আমরা কাজ করি। আর আমাদের বাড়াইছে মাত্র 1000 টাকা। সরকার যে বেতনটা দিছিল 12,000 টাকা, সেই 12,000 টাকা মালিক পক্ষ দিতেছে না, এই কারণে আমাদের আন্দোলন। হেল্পারদের 8,000 টাকা কার্যক্রম হচ্ছে, আমাদেরটা করে নাই। একই দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা ও নওজো সহ বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকেরা পথে নেমেছে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 2 সাংবাদিক সহ অন্তত 20 জন শ্রমিক আহত হয়। গাজীপুরের বিভিন্ন এলাকার শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সাভারে আন্দোলনরত এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মুশাহিদ রনি, চ্যানেল আই। তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে তিনি একই সাথে রপ্তানি পণ্যের গুণগত মান বাড়ানো সহ পণ্য বহুমুখীকরণের উপর গুরুত্ব দিয়েছেন। পান্থ রহমান জানাচ্ছেন। স্বাধীনতার পর মাত্র কয়েকটি পণ্য রপ্তানির মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে বিশ্বের 202টি দেশে 750 পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের পরিচিতি ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন। রাজধানীর আগারগাঁওয়ে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। নতুন বছরের প্রথম দিনে মেলা শুরুর রীতি থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবারের মেলা শুরু হচ্ছে 1 সপ্তাহ পিছিয়ে। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে 24তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগী দেশসমূহের সাথে ব্যবসা ও বাণিজ্যে টিকে থাকতে হলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই জন্য দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, নূতন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণেও মনোযোগী হতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে পণ্যের মান উন্নয়ন, পণ্যের ব্র্যান্ডিং ও আকর্ষণীয় করতে উদ্যোগী হতে হবে। নিজস্ব ব্র্যান্ডে রপ্তানি করা সম্ভব হলে রপ্তানির পরিমাণ সহ এই খাত হতে প্রাপ্ত সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে। লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ সহ কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি। দেশজ কাঁচামাল নির্ভর রপ্তানি পণ্য উৎপাদনে আপনাদেরকে মনোনিবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে পাট ভিত্তিক বহুমুখী পণ্য, খাদ্য সহ এগ্রো প্রসেসড পণ্য, হিমায়িত চিংড়ি, আম, আলু ইত্যাদি পণ্যের রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়ে উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছে। এসব মেধাবী তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই জরুরি। এই জন্য সরকারের পাশাপাশি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। ব্যবসা করা সরকারের কাজ নয়, বরং
ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সহযোগিতা করাই সরকারের কাজ। ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ 22 দেশের 593টি স্টল নিয়ে শুরু হওয়া এই মেলা চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। 30 টাকা প্রবেশ মূল্যে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিষ মুক্ত ফল ফসল আর সার্বিক সুস্থতার জন্য ছাদ কৃষি গড়েছেন উত্তরার ডাক্তার আশরাফুল ইসলাম ও তার পরিবার। নগর জীবনে ছাদ কৃষিতেও জীবন পরিপূর্ণ হতে পারে বিশ্বাস পরিবারটির। দেখুন শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। পেশায় চিকিৎসক হলেও কৃষির প্রতি টান তার বাল্যবেলা থেকেই। তাই স্ত্রী শাহনাজ সুলতানার সঙ্গে ইচ্ছে আর সৃজনশীলতা ভাগাভাগি করে ছাদে গড়েছেন এই দৃষ্টিনন্দন কৃষিক্ষেত্র। আমি একজন গ্রামের মানুষ, আমার বাপ দাদা গ্রাম থেকে, আমিও ছোটোবেলায় গ্রামেই পড়াশোনা করেছি। তো সেই মানসিকতা তৈরি করে টোটাল ছাদটাকে আমি গ্রিনারি বানাতে চাই। বিভিন্ন নার্সারির সাথে কথা বলার পরে যখনই আমার কাছে যেটা মনে হয় যে এটা রেয়ার এবং এটা কমন, আমরা সেগুলোকে নিয়ে আসি। 91 প্রজাতির ফল আর নানা রকমের ফসলের এই পসরা শুধু এই পরিবারেরই পুষ্টি চাহিদা মেটাচ্ছে না, এর সুফল যাচ্ছে অন্যদের মাঝেও। ডক্টর আশরাফুল বিশ্বাস করেন, কৃষির এই আয়োজনটি আজকের দিনে অপরিহার্য। নতুন প্রজন্মের সঙ্গে কৃষির সম্পর্ক ধরে রাখতে আর নগর সুরক্ষায় ছাদ কৃষির বিকল্প নেই। পরবর্তী জেনারেশন তারা ইনিশিয়ালি হয়তো এটা সম্বন্ধে বুঝতোই না, এখন তারা কিন্তু বুঝতে পারে। তো সুতরাং আমরা যদি এইভাবে ঢাকা শহরটাকে গ্রিনারি করতে পারি, মানে এই ব্যস্ততম শহরটাকে, তাহলে আমাদের পরিবেশ রক্ষণ যে পরিবেশটাকেও আমরা কিন্তু উঠাতে পারবো। পরিবারের অন্য সদস্যদের কাছেও ছাদ কৃষির কাজগুলো অনেক আনন্দের। সবচেয়ে ভালো লাগে যখন আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাই, কিছু না নি, গাছের টমেটো, গাছের শসা। সেদিন আমার বাসায় গেস্ট আসছে, গাছের বাঙ্গি, তারপরে গাছের মালটা, এগুলো যখন কেটে দিলাম, ভাবি আমার গাছের জিনিস খান, ওরা তো মুখের দিকে তাকিয়েছে, বলছে আমি বোধহয় ইয়ার কি সত্যি আমার গাছের এগুলা খান। খুব খুশি, তখন নিজেরও খুব ভালো লাগে। আচ্ছা, এখান থেকে তারাও শিখছেন নানা কিছু। ছাদ কৃষি আজকাল আর শৌখিনতার মধ্যে সীমাবদ্ধ নেই, অনেকেই করছেন সঙ্গত কারণে, অনিবার্য কারণে। শাহনাজ এবং তার স্বামী আশরাফুল ইসলামের এই ছাদ কৃষিটি এমনই একটি উদ্যোগ, যার মাধ্যমে গত 1.5 বছরে তারা যেমন আত্মতৃপ্তি পেয়েছেন, এখান থেকে পাচ্ছেন পারিবারিক শাক সবজি ফলমূলের চাহিদার অনেকটা যোগান। ঢাকার উত্তরার শাহনাজ এবং আশরাফুল ইসলামের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। প্রকৃতির বন্ধু শকুন সংরক্ষণে সরকারি বেসরকারি কর্মকাণ্ডের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় শকুন সংরক্ষণ কমিটির সভায় শকুনের জন্য ক্ষতিকর কিটোপ্রোফেন নিষিদ্ধ এবং বাংলাদেশে কয়েকটি দেশের আঞ্চলিক কমিটির সভা করার বিষয়ে আলোচনা হয়। জাহিদুজ্জামান জানাচ্ছেন। প্রকৃতির ঝাড়ুদার শকুনের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। বাংলাদেশে সিলেট এবং খুলনা অঞ্চলে 2টি সেফ জোন ঘোষণা করে শকুনের সংখ্যা বাড়ানোর নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শকুনের মৃত্যুর কারণ গবাদি পশুর চিকিৎসায় ব্যবহার করা ব্যথানাশক কিটোপ্রোফেন সারা দেশে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন বিশেষজ্ঞরা। সেই দাবি ওঠে সচিবালয়ে জাতীয় শকুন সংরক্ষণ কমিটির সভায়ও। বিকল্প রয়ে গেছে, মেলক্সিক্যাম আছে, সারা দেশে 70-80% মেলক্সিক্যাম ব্যবহার করছে। তার মানে আমরা যদি কিটোপ্রোফেন ব্যান করি যে বড় ক্ষতি হয়ে যাবে তা নয়, সেই জন্যই আমাদের কথা এটা। আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশে শকুন সংরক্ষণে রিজিওনাল স্টিয়ারিং কমিটির সভা করার ব্যাপারেও আলোচনা হয়। বাংলাদেশ কিন্তু সবার কাছ থেকে এগিয়ে আছে এবং আমরা যদি এই মিটিংয়ে বলতে পারি যে আমরা সারা দেশে ব্যান করলাম, এটা কিন্তু চেয়ারের কৃতিত্ব যাবে, বাংলাদেশের কৃতিত্ব যাবে। তবে শকুন সংরক্ষণে জনগণকে সম্পৃক্ত করা এবং সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয় সভায়। যত বেশি আসলে প্রচারণা করব আমরা, তাতে ততই কিন্তু আমার মনে হয় মানুষের মধ্যে এই জিনিসটা যে শকুনের, আসলে শকুন সম্বন্ধে তো একটু আমাদের নানা ধরনের বিরূপ ধারণা, যে শকুনের মতো চোখ, শকুনের মতন মুখ। তো শকুন যে কত ভালো কাজ করে, যে প্রকৃতির ঝাড়ুদার, সেই প্রকৃতির ঝাড়ুদার যে আমাদের অজান্তে এতদিন কি করে গেছে, সেটা তো আসলে আমরা আসলে ভুলে গেছি। এখন বুঝতে পারছি যে ওকে ছাড়া আমাদের চলবে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ওষুধগুলোর ব্যাপার, শকুনের প্রয়োজনীয়তার ব্যাপার এবং আমাদের উদ্যোগ, তিনটিকেই যত বেশি আমরা তুলে ধরতে পারবো, আমি মনে করি তত বেশি আমাদের জন্য ভালো
দেশের জন্য ভালো। মাঝে মধ্যেই এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, লিফলেট বা ইয়েগুলো বিতরণ করতে হবে মানুষকে। যা আপনি ধরেন জেলা আছে, উপজেলা আছে, বিভিন্ন জায়গায় বসে এগুলা বিভিন্ন ওখানকার যে সমস্ত ধরেন আমাদের লাইভ স্টক ডিপার্টমেন্ট আছে, প্রশাসন আছে, ওনাদের সাথে বসে ওখানেও সুন্দর সুন্দর আপনারা এই ধরনের মিটিং করতে পারেন। ওখানে ওই যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়, উপজেলা সমন্বয় কমিটির সভা হয়, ওই সভাতেও একটা ইস্যু নিয়ে একদিন যাবেন যে আপনারা আলোচনা করতে পারেন। উপকারী পাখি শকুন সংরক্ষণে বাংলাদেশ বন বিভাগ, IUCN এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে আসছে। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবার UCV BPL 2019। UCV BPL এ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স। টসে জিতে ব্যাট করতে নেমে রাজশাহীকে 118 রানের টার্গেট দিয়েছে খুলনা। খুলনার ইনিংসের শুরুটা দারুণ হলেও ওপেনার স্টার্লিং ফিরে যাওয়ার পর আর কোনো ব্যাটসম্যানই খুব একটা সুবিধা করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে টাইটান্সরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে তারা সংগ্রহ করেছে 9 উইকেট হারিয়ে 117 রান। মিরপুরের হোম অফ ক্রিকেটে UCV BPL 6 এর ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে খেলছে রাজশাহী কিংস। সেখানে আছেন আমাদের রিপোর্টার আদিল আহমেদ খান, তিনি জানাচ্ছেন ম্যাচের সবশেষ পরিস্থিতি। আদিল। নবনীতা, হ্যাঁ আদিল, আপনি সবশেষ খবর আমাদের জানান। ধন্যবাদ নবনীতা। এখন পর্যন্ত মিরপুরের হোম অফ ক্রিকেটে যদি বলি যে 118 রানের যে টার্গেটটি পেয়েছে রাজশাহী কিংস, এটি কিন্তু খুবই লো স্কোরিং একটি ম্যাচ আর খুলনা টাইটান্সের বিপক্ষে, এবং দুই দলের জন্যই কিন্তু ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখন পর্যন্ত BPL সিজন 6-এ কিন্তু এই দুটি দলই কোনো জয় পায়নি। তো বলতে গেলে ইতিমধ্যে খুলনা টাইটান্স যেমন তৃতীয় ম্যাচটি খেলছে, সেদিক থেকে কিন্তু খুলনা রাজশাহী কিংস তাদের দ্বিতীয় ম্যাচটি আজকে খেলছেন, এবং এই ম্যাচটির আগে তারা এখন পর্যন্ত জয় পায়নি। আজকের ম্যাচ দিয়ে হয়তো একটি জয় করতে পারেন। আসলে বলতে গেলে আজকের ম্যাচটিতে রাজশাহী কিংসের বোলাররা একটি দুর্দান্ত বোলিং অর্থাৎ নিয়ন্ত্রিত একটি বোলিং করেছেন, যার কারণে কিন্তু ঠিক 117 রানের ভিতর 9 উইকেটে তাদের নির্ধারিত ওভারে আটকে রাখতে পেরেছে রাজশাহী কিংসের দলটি। এবং বলতে গেলে আজকের দিনে কিন্তু দুটি পরিবর্তন ছিল, আলাউদ্দিন বাবু এবং জঙ্কারকে বাদ দিয়ে দলের বাইরে রেখে কিন্তু নতুন করে কামরুল ইসলাম রাব্বিকে নেওয়া হয়েছিল একজন পেসার হিসেবে, কিন্তু এবং সফলতা বলতে গেলে কিন্তু সেই ইসরু উদানা, তিনি আজকে 15 রান দিয়ে 3টি উইকেট কিন্তু তিনি নিয়েছেন। এবং একই সঙ্গে বলতে গেলে অন্যান্য এবং পার্ট টাইম বোলার যদি বলতে হয় সৌম্য সরকারের কথা, তিনি কিন্তু যে পেস বোলিং করে থাকেন, তিনিও কিন্তু একটি উইকেট তুলে নিয়েছেন। আরাফাত সানি, সব মিলিয়ে মুস্তাফিজ, তারাও একটি করে উইকেট পেয়েছেন এবং এই 2টি উইকেট পেয়েছেন মুস্তাফিজ। তো সব মিলিয়ে যদি আজকে বলতে পারি আজকের যেভাবে নিয়ন্ত্রিত বোলিংটি করেছে রাজশাহী কিংস, ঠিক তেমনিভাবে ঠান্ডাভাবে যদি এবং দেখে শুনে যদি ব্যাটিংটাও করতে পারে আজকে রাজশাহী কিংস, সেক্ষেত্রে কিন্তু আজকে রাজশাহী কিংসের কিন্তু জয়ের সম্ভাবনা থাকছে সবচেয়ে বেশি। নবনীতা। আদিল, ধন্যবাদ আপনাকে। UCV BPL এ নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে সিলেট সিক্সার্স। চিটাগং ভাইকিংসকে 5 রানে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের সিলেট। দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ভাইকিংসের বোলিংয়ে 6 রানেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। এরপর অধিনায়ক ওয়ার্নারের 59, বুরহানের 52 এবং আফিফ হোসেনের 45 রানের লড়াকু ইনিংসে নির্ধারিত ওভারে সিলেট সংগ্রহ করে 168 রান। জবাবে ডেলপোর্টের 38, সিকান্দার রাজার 37 এবং ফ্রাঙ্কলিনের ঝোড়ো 44 রানের ভর করে ভালোই জবাব দিয়েছে সিলেট। শেষ পর্যন্ত সিলেটের ইনিংস থামে 162 রানে। সিক্সার্সের তাসকিন আহমেদ তুলে নিয়েছেন 4 উইকেট। মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য আইন সংশোধন করে সংগঠন হিসেবে জামায়াতের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধু এবং 4 নেতাকে হত্যার নেপথ্যকারীদেরও আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। মুরসালিন বাবলা জানাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর সকালে আইন মন্ত্রণালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আইনমন্ত্রীর মতবিনিময় সভা। আইনমন্ত্রী বলেন, জামাত ইসলামী সংগঠনটি যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত। গত সরকারের মেয়াদে এ সংক্রান্ত আইনটি যাচাই বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধনটা করা হচ্ছে কেন সেটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে,
দেখেন 1973 সালে যে আইনটা করা হয়েছিল সেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট বলে অভিহিত ছিল। এটা যারা যুদ্ধ অপরাধী, যারা মানবতা বিরোধী অপরাধী ব্যক্তি, তাদেরকে বিচার করার জন্য। তখন এই আইনটা জামাতের বিচার করার জন্য করা হয় নাই। তার কারণ হচ্ছে 1972 সালে যখন সংবিধান প্রণীত হয় তখন জামাতকে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু ও 4 নেতা হত্যার নেপথ্যদের আইনের আওতায় আনতে কমিশন গঠনের কথা বলেন আইনমন্ত্রী। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন যারা, জেল কিলিংয়ের নেপথ্যে ছিলেন, তাদেরকে আজকে চিহ্নিত করতে হবে। তাদেরকে আজকে চিহ্নিত করে তাদেরকেও কিভাবে বিচারের আওতায় বা এমন একটা অনুশাসনের আওতায় আনতে হবে যেন মানুষ অন্ততপক্ষে এই বার্তা পায় যে অন্যায় করলে বা অন্যায়ের সাথে জড়িত থাকলে তার বাংলাদেশে বিচার হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সাংবাদিকদের হয়রানির জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়নি। যারা প্রযুক্তির সুবিধা নিয়ে অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই আইন। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জয়ী হয়েছেন। 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগে ওই আসনে 3টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ছিল। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ হয়। শুরু হয়েছে বাণিজ্য মেলা। প্রথম দিনেই মেলায় বেড়েছে জনসমাগম। সেখানে আছেন শমিক আহমেদ। প্রথম দিনের মেলার খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। শমিক, বাণিজ্য মেলার এখনকার অবস্থা আমাদের জানান। ধন্যবাদ নওয়ান্তা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসর এটি। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মেলার উদ্বোধন করেন। মেলায় প্রথম দিনের পরিবেশ খুব সিমসাম, খুব একটা লোক সমাগম হয়নি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক একটু বেড়ানোর ছলে মেলায় এসে দেখে যাচ্ছে। বিভিন্ন স্টলে আমরা দেখেছি যে কোনো স্টল এখনও কাজ করছেন কর্মীরা, এবং খুবই নান্দনিকভাবে সাজানো হয়েছে এবারের বাণিজ্য মেলা। বিভিন্ন জায়গায় ফুলের বাগানও করা হয়েছে। স্টলগুলোতে নান্দনিক একটা সৌন্দর্য ছড়ানো হয়েছে। এবারে মেলায় 5টি স্টল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 22টি দেশের 51টি প্রতিষ্ঠানের মোট 35টি বিদেশি স্টল কিন্তু মেলায় রয়েছে। এবারে বাণিজ্য মেলাটা একটু দেরিতে শুরু হয়েছে। প্রতি বছর সাধারণত জানুয়ারির 1 তারিখে মেলা শুরু হয়। এবছর যেহেতু একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল, সে কারণে কিন্তু মেলা 9 দিন পিছিয়ে 9 জানুয়ারি শুরু হয়েছে। তো এছাড়া মেলা এবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা মেলা চলবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার এবার টিকিট রাখা হয়েছে 30 টাকা করে প্রাপ্তবয়স্কদের জন্য, যারা অপ্রাপ্তবয়স্ক তাদের জন্য 20 টাকা করে টিকিট রাখা হয়েছে। এবং অনলাইনে এই প্রথমবারের মতো টিকিট কাটা যাবে। সেক্ষেত্রে 30 টাকার সঙ্গে আরও 2 টাকা অর্থাৎ 32 টাকা খরচ হবে অনলাইনে টিকিট কাটতে। এছাড়া মেলার পরিবেশ নিয়ে আমি মেলায় দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছি এবং স্টল মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা সন্তোষ প্রকাশ করেছেন। তো নবনীতা, এই ছিল বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। শমিক, ধন্যবাদ আপনাকে। আগামীকাল শুরু হচ্ছে ৭ম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 8 দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে 72টি দেশের 218টি ছবি, যেখানে আন্তর্জাতিক চলচ্চিত্রের সাথে সংযোগ স্থাপনে তরুণ এবং প্রতিশ্রুতিশীল নির্মাতাদের জন্য থাকছে বিভিন্ন সেমিনার। উৎসবের শেষ দিনে দেয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে নির্মাতা এবং কলাকুশলীদের পুরস্কার। জাকিয়া হেমু জানাচ্ছেন। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানকে সামনে রেখে 10 জানুয়ারি পর্দা উঠছে ৭ম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। 8 দিনব্যাপী উৎসবের আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। বরাবরের মতো 8টি বিভাগে 72টি দেশের 218টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবারের উৎসবে। ছবিগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হবে পুরস্কার ও সার্টিফিকেট। আয়োজকরা জানান, প্রথমবারের মতো নির্মাতাদের নিয়ে থাকছে সেমিনার ওয়েস্ট মিট ইস্ট।
যার মূল লক্ষ্য পশ্চিমা নির্মাতা কলাকুশলীদের সাথে এশিয়ার চলচ্চিত্রের বৈশ্বিক রূপায়ণে নির্মাতাদের সেতু বন্ধন সৃষ্টি করা। আমরা এশিয়ানরা আমাদের অনেক পিছিয়ে, তো আমাদের কোনো সুযোগ সুবিধা অনেক কম। তো ইউরোপের থেকে যারা আসছে বা মানে আমেরিকার থেকে যারা আসছে তাদের সাথে আমরা একটা লিয়াজও করে দেওয়ার ব্যবস্থা করছি, সো দ্যাট তারা ভবিষ্যতে তাদের ফিল্ম মেকিং, ফিল্ম ডিস্ট্রিবিউশনস বা কো প্রোডাকশনস ইত্যাদি বিষয়গুলো নিয়ে তারা একটা প্ল্যাটফর্ম করতে পারে। উৎসবে থাকছে ৫ম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স এবং প্রথম এশিয়ান ফিল্ম ক্রিটিক্স অ্যাসেম্বলি। বেটার ফিল্ম কালচার, ইউ নিড এ বেটার ফিল্ম ক্রিটিক্স। ভালো ক্রিটিক্স না হলেও কিন্তু ফিল্ম মেকিংটাও মানে ডেভেলপ করবে না, বা আমাদের সমালোচনারও একটা জায়গা দরকার। স্ক্রিনিংও যতটা আপগ্রেড করা যায় চেষ্টা করছি করার জন্য। টিভি চ্যানেলগুলো আমাদের হেল্প করছে, চ্যানেল আই, ৭১, দুরন্ত টিভি বা অন্যান্য চ্যানেল থেকেও তারা হেল্প করছে আমাদের। উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র দ্য গেস্ট। চলচ্চিত্রগুলো দেখানো হবে আলিয়াস প্রসেট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্লকবাস্টার সিনেমাস, পাবলিক লাইব্রেরি, জাতীয় জাদুঘরে। সাধারণ দর্শকদের জন্য টিকিট মূল্য ৫০ টাকা এবং আইডি কার্ড প্রদর্শন করে বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবে শিক্ষার্থীরা। জাকিয়া হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ভারতে দ্বিতীয় দিনের মতো বন্ধ চলছে। শ্রমিক বান্ধব নীতির দাবিতে 10টি ট্রেড ইউনিয়নের এই বন্ধ। বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। ভারত জুড়ে কর্মসূচি ডাকা হলেও কোথাও কোথাও স্বাভাবিক যান চলাচল করছে। দিল্লিতে অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের সদস্যরা সড়কে নেমে বিক্ষোভ করেছে। সর্বনিম্ন মজুরি এবং সামাজিক নিরাপত্তার দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ব্যক্তি মালিকানাধীন পরিবহন সেক্টরে সর্বনিম্ন মজুরি 24,000 রুপি করার দাবি জানায় তারা। তুমুল বিরোধিতার পরও অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে বিল পাশ করেছে ভারতের লোকসভা। রাজ্যসভায় আজ বিলটি পাশের পর আইনে পরিণত হলে প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় সহিংসতার শিকার হিন্দু, বৌদ্ধ, শিখ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভারতে থাকার আবেদন করলেই মিলবে নাগরিকত্ব। বিলটি পাশ হওয়ার পরপরই কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক দলগুলো। কংগ্রেস সহ বামপন্থী দলগুলো বলছে, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বাইরের মানুষদের নাগরিকত্ব দেওয়ার এমন আইন ভারতের সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। নিটোল টাটা, বিশেষ সংবাদ। এক্সিমোদের বরফ ঘর ইগলুতে বসে বরফের বাদ্যযন্ত্র সঙ্গীত উপভোগের দুর্লভ সুযোগ সৃষ্টি করেছে ইতালির সঙ্গীত পিপাসুরা। উত্তর ইতালির ভার্মিগ্লিওর পাসোতোলনে আয়োজন করা হয়েছে গোটা শীত মৌসুমের জন্য বিরল বরফ সঙ্গীত উৎসব। রক্ত হিম করা ঠান্ডায় প্রায় 8,500 ফুট উচ্চতায় 200 আসন বিশিষ্ট থিয়েটারে পরিবেশন করা হবে 60টিরও বেশি কনসার্ট। আমেরিকান শিল্পী ও বাদ্যযন্ত্র কারিগর টিম লিনহার্টের গত 10 বছরের নিরলস প্রচেষ্টায় এই সঙ্গীত উৎসবে এবার সাড়া ফেলেছে শিল্পবোদ্ধাদের মনে। লিনহার্ট গত 3 মাস ধরে বরফের গিটার, বঙ্গ, বেহালা সহ 16টি বরফ বাদ্যযন্ত্র তৈরি করেছেন। সাধারণ বাদ্যযন্ত্রের চেয়ে বরফ বাদ্যযন্ত্রের সুর তোলা কঠিন হলেও কঠিনকে ভালোবেসে শীত কাঁপুনিতে শিল্পীরা মুগ্ধ করছেন দর্শক শ্রোতার হৃদয়। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। হিসাব থেকে বাদ দেয়া বিপুল অঙ্কের খেলাপি ঋণের নেপথ্যে কারা ছিলেন তা বের করতে চান নতুন অর্থমন্ত্রী। সচিবালয়ে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বৈঠকে আহম মুস্তফা কামাল একটি কমিটি গঠনের নির্দেশ দেন। কাউকে শাস্তি দেওয়া নয়, ঋণ খেলাপি কেন হয় তা জানতে এই উদ্যোগ বলে জানান তিনি। বিমা খাতের প্রতি মানুষের আস্থার অভাব কেন তাও জানতে চান অর্থমন্ত্রী। বিভিন্ন সেকশনে, বিভিন্ন ধারায় যে সমস্ত দুর্বলতাগুলো আছে, দুর্বলতাগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। সেই জন্য আমরা এই আইনটিকে আবার রিভিজিট করার চেষ্টা করছি এবং অতি দ্রুত সময়ের মাঝে এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে আমরা আইন মন্ত্রণালয় নিয়ে আমরা সেখানে কিছুটা সংশোধনী নিয়ে আসব। আমাদের সুস্পষ্ট বক্তব্য যে যারাই ইদার ফ্রম পাবলিক ব্যাংক অর ফ্রম এ প্রাইভেট ব্যাংক, whoever borrows any money, that has to be repaid on time along with interest.
সেটা আমরা এনশিওর করব। আনোয়ার সিমেন্ট শীট, কৃষি সংবাদ। দিনাজপুরে মুরগির বাচ্চা ও খাবারের দাম বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে অসংখ্য পোল্ট্রি খামার। লোকসানের বোঝা মাথায় নিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন কমপক্ষে ২৫০০ খামারি। দিনাজপুর থেকে শাহ আলম শাহী জানাচ্ছেন। দিনাজপুরে অসংখ্য শিক্ষিত তরুণ কর্মসংস্থানের পথ খুঁজে পেতে পোল্ট্রি খামার গড়ে তুলেছেন। এখন এসব খামারে লাভ না হওয়ায় লোকসানের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অসংখ্য খামারি পুঁজি হারিয়ে লোকসানের বোঝা মাথায় নিয়ে খামার বন্ধ করে দিয়েছেন। আমি ৫ লক্ষ টাকা লসের বা ঘাটতির কারণে আমি ব্যবসা করতে পারতেছি না, যার কারণে আমার 7টা ফার্ম আজ অচল অবস্থায়। এই বাচ্চা আমরা আগে কিনতাম 20 টাকা 15 টাকা, সে বাচ্চা আমাদের এখন 140 থেকে 50 টাকা কিনতে হচ্ছে, তবুও পাওয়া যাচ্ছে না। এর মতো অবস্থায় আমাদের পক্ষে বাচ্চা ওঠানো সম্ভব হচ্ছে না, বিধায় আমাদের খামারগুলো পড়ে আছে এবং আমাদের লোকজন বেকার হয়ে গেছে। একদিকে পোল্ট্রি খাবার ও মুরগির বাচ্চার দাম বেড়ে যাওয়া, অন্যদিকে উৎপাদিত মুরগি ও ডিম ভালো দামে বিক্রি না হওয়াকেই পোল্ট্রি শিল্পে ধস নামার অন্যতম কারণ বলে মনে করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। খাদ্যের উচ্চ মূল্য এবং একই সাথে সঠিক বাজারজাত করতে এবং বাজারের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেক সময় অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যাতে করে কৃষক ন্যায্য মূল্য পায় এবং সঠিক পরিচর্যা করে তাদের ব্যয়ের অঙ্ক কমিয়ে আনতে পারে, সেই বিষয়ে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি এবং পরামর্শ প্রদান করছি। পোল্ট্রি খাবার এবং বাচ্চার মূল্য বৃদ্ধি, অন্যদিকে উৎপাদিত মুরগি এবং ডিমের ভালো দাম না পাওয়ায় এই অঞ্চলে অসংখ্য পোল্ট্রি খামারই দিশেহারা পড়েছে। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অসংখ্য পোল্ট্রি খামার। এই অবস্থা অব্যাহত থাকলে এ অঞ্চলে পোল্ট্রি খামারগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট নবায়নযোগ্য শক্তির সকল মাধ্যম নিয়ে গবেষণা করে চলেছে। এর ব্যবহার বাড়াতে সচেতনতা বৃদ্ধি এবং আগ্রহীদের প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এসব উদ্যোগ আরও বাড়ানো গেলে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান জানাচ্ছেন। 2011 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্তি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 2টি স্নাতকোত্তর কোর্স ছাড়াও এখানে নবায়নযোগ্য শক্তির প্রায় সকল শাখাতেই গবেষণা চলছে। বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস এবং ফুয়েল উৎপাদন, খোলা জায়গায়, ছাদে, এমনকি ভবনের দেয়ালে সৌর বিদ্যুতের প্যানেল বসানোর নানা প্রযুক্তি বাংলাদেশের উপযোগী করার কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়নে দূষণ কমবে, সুন্দর থাকবে পরিবেশ। যত বেশি সোলার এনার্জি রাইজ করবে, যত বেশি এটার ডেভেলপমেন্ট হবে, আমাদের পরিবেশের উপর দূষণের চাপ তত বেশি কমে যাবে। মানে বিশেষ করে আমাদের যেই জ্বালানির জন্য যে পরিমাণ আমরা পরিবেশকে দূষণ করি, যেই পরিমাণ গাছপালা কাটি আমরা সে টিম্বারের জন্য, তাহলে সে চাপটা কমে যাবে। বাংলাদেশে ব্যাটারি চালিত যানবাহনগুলো সৌরশক্তিতে চালানোর উপযোগী করা হয়েছে। ইনস্টিটিউটের ক্যান্টিন এবং মসজিদ সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি দিয়ে পরিচালিত হচ্ছে। বিকল্প হিসাবে আমাদের শুধু আছে নবায়নযোগ্য শক্তিটা, সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে একে হলে এটা পরিবেশ বান্ধব, এখানে জীবাশ্ম শক্তি যে পরিবেশ দূষণ হয় সেটাও হবে না। আমাদের বিদেশ থেকে যে জ্বালানি আনার যে নির্ভরশীলতা সেটা কমে যাবে। সবার কাছে এটা নতুন, শুরুতে একটু দেরি হয় এবং শুরুতে অনেক ভুল ত্রুটিও হয়। সেই ভুল ত্রুটি বাদ দিয়ে এখন আমরা মনে করি যে এখন গতিটা একটা আস্তে আস্তে বাড়ছে আর কি। তো সুফলটা খুব সহজেই পাওয়া যাবে আগামী। অর্থ বরাদ্দ বাড়ানো গেলে নবায়নযোগ্য শক্তি সম্পর্কে সচেতনতা এবং এর ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ইনস্টিটিউট, আর তা ভূমিকা রাখবে পরিবেশ সুরক্ষায়ও। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। কারখানার বেতন বৈষম্য নিরসনে শ্রমিক মালিকদের নিয়ে 10 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, আগামী 1 মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, বেতন বৈষম্য নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে চলতি মাসের বেতনের সাথে বকেয়া বেতন পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো উস্কানিতে কান না দিয়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
সবসময় ভালো আন্দোলনের মধ্যে কিছু ব্যাড এলিমেন্ট ঢুকে সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমাদের কি ধারণা হয়েছে যে এটা নিয়ে এত ঝামেলা করার কথা তো নয়, বেতন মিনিমাম স্যালারি নিয়ে তাদের কোনো নেই, বরঞ্চ তারা বোধহয় যেটা আশা করেছিল তার চেয়ে তারা কম পায়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে ইন্টারফেয়ার করে শ্রমিকদের ইন্টারেস্টটাই দেখেছে, তাহলে সেটাই দুই পক্ষ বসে তো শেষ করে দিলেই হলো। তাতে যদি কেউ 500 টাকা পায়, 200 টাকা পায় বা পাওনা হয়ে দাঁড়ায়, সেটা তো আগামী বেতনের সাথেই তারা এটাও পেয়ে যাবে, এরিয়ারটাও পেয়ে যাবে। দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ, গবেষণা ও বিশ্লেষকদের মাধ্যমে কিভাবে উপকূলীয় এলাকার জনগণের জীবনমান উন্নত করা যায় তা নিয়ে কর্মশালা হয়েছে। IWM, DHI, ডেল্টারেসের যৌথ সহযোগিতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কর্মশালায় জানানো হয়েছে উপকূলীয় জনগণকে সম্পৃক্ত করে এই গবেষণা করা হবে। খরা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে কিভাবে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায় সেজন্য অনুসন্ধানী টিম কাজ করবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক সংস্থা, দাতা, প্রতিষ্ঠান ও প্রকল্প সংশ্লিষ্টরা ছিলেন। এবারে খেলার খবর। ইউসিবি বিপিএল সিজন 6 ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট দল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার শোয়েব মালিক। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির প্রশংসাও করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তামান্না তানজিনা জানাচ্ছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দ্বিতীয়বার খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক। 2016-তে চিটং ভাইকিংসের হয়ে খেললেও এবার ভিক্টোরিয়ান্সের জার্সিতে মাঠে নেমেছেন। এখন পর্যন্ত নিজেদের দুটি ম্যাচের একটিতে জয়, একটিতে হেরে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এতে হতাশ হচ্ছেন না শোয়েব মালিক। টি20 ফরম্যাটে শুরুতেই কিছু বলা যায় না। ড্রেসিং রুমে আমরা এখনো প্ল্যানিং করছি, এত তাড়াতাড়ি হতাশ হওয়ার কিছু নেই। তবে কুয়াশা একটা ফ্যাক্টর, তাই পিচের কন্ডিশনের জন্য কিউরেটরদের দোষ দেওয়া যায় না। এরকম আবহাওয়ায় নির্দিষ্ট রকমের পিচ তৈরি কঠিন। দিনের শুরুতে একরকম পিচ কন্ডিশন থাকছে, সন্ধ্যায় তা পাল্টে যাচ্ছে, যেখানে সামলে ওঠা ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন। বাংলাদেশে একদমই নতুন নন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। প্রায় 19 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, লাল সবুজদের উত্থান পতনটাও দেখেছেন কাছ থেকে। শোয়েব মালিক মনে করেন এখন সিনিয়রদের দায়িত্ব জুনিয়রদের তৈরি করা। ওভারঅল বাংলাদেশ ক্রিকেট ইন অল 3 ফরম্যাটস, বাংলাদেশ শুধু ওদের নিজেদের মাটিতেই না, দেশের বাইরেও দারুণ করছে। গত বছরে ওদের উন্নতি সত্যিই চমকে দেওয়ার মতো। তবে বাংলাদেশের উচিত এখন তরুণদের সুযোগ দেয়া, আর দলের সিনিয়র এবং অভিজ্ঞ প্লেয়ারদের উচিত অভিজ্ঞতা নতুনদের সাথে শেয়ার করা। বয়স এখন 36, স্বাভাবিকভাবেই অবসরের প্রশ্ন আসে। মালিক অবশ্য এই বিষয়ে ভাবছেন না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন 2019 ওয়ানডে বিশ্বকাপ এবং 2020-এর টি20 বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করছেন তিনি। আমি সবসময় ইতিবাচক, যতদিন খেলাটা উপভোগ করব ততদিনই খেলবো। আবার দল যদি মনে করে আমাকে প্রয়োজন নেই, আমি চলে যাব। কিন্তু আপাতত অবসর নিয়ে ভাবছি না। সামনে ওয়ানডে বিশ্বকাপ এবং আগামী বছরে টি20 বিশ্বকাপ খেলার ইচ্ছে আছে। আপাতত নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা দিয়ে নতুনদের তৈরি করতে চান পাকিস্তানের এই অলরাউন্ডার। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা।